জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। ফেব্রুয়ারির শুরুতে ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীর রাজনীতি এই ঘোষণাপত্রের ভিত্তিতেই হবে বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, জুলাইয়ের ঘোষণাপত্রে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সংস্কারের প্রস্তাবে সম্মত হলে সরকার রাজনৈতিক দলগুলোকে ঘোষণাপত্রে স্বাক্ষর করতে আহ্বান জানাবে। বৈঠকে উন্নয়ন এবং সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার সমর্থন পুনর্ব্যক্ত করেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চায় ইসি। ভোটের অধিকারের সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে কথা বলেন তিনি। 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। 7 বছর পর শুরু হয়েছে বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলকে পুনর্গঠন করতেই এই উদ্যোগ। এ সময় স্লোগানের রাজনীতি না করে বুদ্ধিবৃত্তিক রাজনীতি করার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন, মেম্বারশিপ নবায়ন করার, সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিকতা। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। ফ্যাসিবাদের ছায়া এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বড় মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ জাতির উপর নির্যাতন চালানোর পাশাপাশি গণমাধ্যমেও তাণ্ডব চালিয়েছিল। তখন গণমাধ্যম সত্য প্রকাশ করে যথাযথ ভূমিকা পালন করলে ফ্যাসিবাদ চেপে বসতে পারত না। এ সময় নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার কথা জানিয়ে ভবিষ্যতে গণমাধ্যমের মত প্রকাশে কোনো বাধা থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকব। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এ লড়াইয়ে যোদ্ধা নয়, সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। সোমবার শহীদ আসাদ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। স্বৈরাচার আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। অতীতের কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
৭২-এর সংবিধান দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এই সরকার যদি কোনো সংস্কার করতে না পারে এদেশের ছাত্র ও জনগণ বিকল্প কাউকে ক্ষমতায় বসাবে। স্বৈরাচার চলে গেছে, সামরিক স্বৈরাচার চলে গেছে, যদিও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতির রোডম্যাপের কথা যদি আমরা বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরিয়ে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়, দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুল নিজ নামে পূর্বাচলে নতুন শহরে 10 কাটা প্লট বরাদ্দ, সূচনা ফাউন্ডেশন নামীয় একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপহার আদায় ও স্বাস্থ্য ও অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। ফাউন্ডেশনের নামে উপার্জিত অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের উপর প্রভাব বিস্তার করে করমুক্ত করার কথাও বলা হয়েছে চিঠিতে। বিচার কাজে বিলম্ব কমাতে ও স্বচ্ছতা বাড়াতে উন্নয়ন সহযোগীদের সমর্থন প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। বিকেলে চট্টগ্রাম রেডিসন ব্লুতে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। সেমিনারে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব, নৈতিকতা ও জনবলের দক্ষতা নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি, চট্টগ্রাম আদালতে নিয়োজিত বিচারক, জুডিশিয়াল সার্ভিস কমিশন ও আইন কমিশনে নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা। বিগত সরকারের আমলে ব্যাংকিং, গার্মেন্টস সহ দেশের প্রতিটি সেক্টরে সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে, যার ভার এখন বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। $1 billion টার্গেট করি, and please don't feel demoralized when I'm saying $1 billion, because I want you to be realistic. Because আপনি $5 billion যদি 2030 সালে রপ্তানি করতে চান, this is like a lot of birds in the sky. But let's put the birds in a hand. Because $5 billion রপ্তানি করতে গেলে আপনাকে 2030 সালের মধ্যে মিনিমাম $5 billion বিনিয়োগ করতে হবে। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 20টি নমুনা পোশাক পরে পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় প্রবেশ করেন। সেখান থেকে পুলিশের জন্য আয়রন, র্যাবের জন্য অলিভ ও আনসার বাহিনীর জন্য গোল্ডেন হুইট বা খাকি রঙের পোশাক চূড়ান্ত করা হয়। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সাথে বৈঠক শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পোশাক পরিবর্তনের সাথে প্রশিক্ষণেও পরিবর্তন আসবে, তবে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও দ্রুত সময়ের মধ্যে এই পরিবর্তন হবে বলে প্রত্যাশা করেন এই উপদেষ্টা। এদিকে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের বাহিনী ও সাধারণের মাঝে উত্তেজনা অনেকটাই কমেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সভায় দেশে থাকা 33,648 জন অবৈধ বিদেশি নাগরিকদের 31 জানুয়ারির মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় চাকুরিদাতা ও অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। 15 বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে। তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে, এগুলির জন্য সময় দিতে হবে। নাফ নদী থেকে আরাকান আর্মির হাতে জিম্মি 4টি জাহাজের মধ্যে আরও 2টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। বেলা 11টার দিকে জাহাজ দুটি স্থলবন্দরের জেটি ঘাটে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত 16 জানুয়ারি দুপুরে নাফ নদীতে মিয়ানমারের নাকখাংদিয়া এলাকায় ইয়াঙ্গুন থেকে আসা পণ্যবাহী 2টি কার্গো জাহাজ জিম্মি করে আরাকান আর্মি। পরদিন একই এলাকায় আরও 2টি জাহাজ জিম্মি করা হয়। পরে শনিবার প্রথম দফায় 1টি জাহাজ ছেড়ে দেয় তারা। এরপর দ্বিতীয় দফায় আজ আবারও 2টি জাহাজ ছেড়ে দেওয়া হয়। জিম্মি হওয়া 4টি জাহাজের মধ্যে 3টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে। এছাড়াও জিম্মি আছে আরও 1টি কার্গো জাহাজ।
পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি সঞ্জয় রায়কে মৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 রুপি জরিমানা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সিবিআই আদালত এই রায় দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিয়ালদহ আদালতে মোতায়েন করা হয় 5 শতাধিক পুলিশ সদস্য। এর আগে শনিবার কলকাতা পুলিশের স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান। এমন দাবি করলেও রায়ের পর কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। এদিকে ভুক্তভোগীর পরিবারকে 17 লাখ রুপি দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। যদিও আরজিকর কাণ্ডের পর আন্দোলনের মুখে গেল বছরের সেপ্টেম্বরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে বিধানসভায় পাশ হয় আইন, কিন্তু আদালত জানায় অপ্রত্যাশিত বিরল ঘটনার মধ্যে এই মামলাটি না পড়ায় সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা পরই 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটাল হিল ও প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস প্রাঙ্গণে সাজ রব দেখা যাচ্ছে। তীব্র শৈত্যপ্রবাহের কারণে শপথ অনুষ্ঠান হবে পার্লামেন্টের ভেতরে। জো বাইডেন ছাড়াও যোগ দেবেন সাবেক 3 প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। ইতালির প্রধানমন্ত্রী ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছাড়াও থাকছেন বিভিন্ন দেশের প্রতিনিধি। ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে কনসার্ট ও র্যালি। ইতিমধ্যে 2,20,000 মানুষ অনুষ্ঠানে অংশ নিতে টিকিট কেটেছেন। সময় গড়ানোর সঙ্গে ওয়াশিংটন ডিসিতে ছুটে আসছে লক্ষাধিক মানুষ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhontv।